শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমরা আলোচনা করে থাকি, তারপর একটা বিষয় নির্ধারণ করতে সেই বিষয়ে আমরা আলোচনা করতে আমাদের সামনে আমাদের এই অনুষ্ঠানে অতিথিরা আসেন। দর্শক আমাদের সাথে আপনারা থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে, আমি আপনাদের সাথেই আছি। আমাদের আজকের বিষয় ছিল তারুণ্যের রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান দিকে যিনি আছেন তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সহসভাপতি জনাব ভিপি ইব্রাহিম। জনাব ভিপি ইব্রাহিম, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে আমার বাঁ দিকে যিনি আছেন জাতীয় নাগরিক কমিটি, সবচেয়ে এখন আলোচিত যেই কমিটি, জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব ফয়সাল মাহমুদ শান্ত। জনাব ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকেও আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ এবং সেই সাথে স্বাগত এবং ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব ভিপি ইব্রাহিম, প্রথমে আপনার কাছেই আসতে চাই। 5ই আগস্ট বড় বিপ্লব হলো, বিপ্লবে বিশেষ করে ছাত্র জনতার বিপ্লব যেটা আমরা বলি, সেই অভ্যুত্থানের পরে একটি সরকার, অন্তর্বর্তী সরকার গঠন করা হলো 8 আগস্ট। আজ সেই সরকারের 100 দিন পূর্ণ হলো। 100 দিনের পূর্ণের পর 100 দিনের মাথায় ডক্টর ইউনূস বক্তব্য রাখলেন। একটু জানতে চাই অন্তর্বর্তী সরকারের 100 দিনের সফলতা ব্যর্থ, যেহেতু আপনি একটু বিএনপির একটি সংগঠনের নেতা, সে হিসেবে আপনার কাছ থেকে একটু মূল্যায়নটা শুনতে চাই, সফলতা এবং ব্যর্থতা ছোট্ট করে। দীর্ঘ একটা আন্দোলনের বা মানুষের প্রত্যাশার পরিসমাপ্তি ঘটেছে 5ই আগস্ট, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমাদের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, বিশেষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি, এখনো সে প্রত্যাশা পূরণ হবে না তা বলছি না, তবে আমার মনে হয় ওনারা সে প্রত্যাশার দিকে বা প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সেদিকে কাজে যাচ্ছে না। সংস্কার, এটা তো একটা ব্যাপক শব্দটা, ছোট হলেও এর অর্থ কিন্তু ব্যাপক। একটা মানুষের যদি সংস্কার বলেন তাহলে সেটা তার মৃত্যু পর্যন্ত তাকে সংস্কার হতে হবে। তার ভুল ত্রুটি, তার সাংস্কৃতিক, তার মানসিকতা, তার ব্যক্তিগত চাল চলন, সমস্ত কিছু দিক থেকে ভুল ভ্রান্তিকে দূরীকরণের নামই হচ্ছে সংস্কার। এখন এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারটা কি প্রকারের সংস্কার? আমরা তো যেটা মনে করি যে একটা খারাপ কিছুকে সেটা ভালোর দিকে নিয়ে যাওয়াটাই একটা সংস্কার। কিন্তু 17 বছরে যা হয়েছে, দেখেন আপনি যে কোনো দিক বিবেচনা করেন, নির্বাচন বলেন, এদেশের অর্থনৈতিক অবস্থা বলেন, এদেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতার কথা বলেন, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আমরা জানি। আপনি যদি একটু ছোট্ট করে বলেন যে সফলতা কত পার্সেন্ট, ব্যর্থতা কত পার্সেন্ট? আমি যদি সফলতার কথা বলি তাহলে বলবো যে 5ই আগস্ট যা হয়েছে ওইটাই সফল হয়েছে। আর যা সফলতা আমরা আশা করেছিলাম সেদিকে এই গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার ভালো কিছু পারফরমেন্স আমরা দেখাতে পারেনি। শূন্যভাগ বলবেন? শূন্যভাগ না, আমি 1 সেকেন্ড সেটা শেষ করতেছি। কিন্তু এখনো আমরা আশা ছাড়ি নাই এই সরকারের প্রতি। তারা সংস্কার দিয়ে কি বুঝাইতে চেয়েছে, কখনো বলে যে আপনারা আমাদের সমালোচনা করুন, আমরা সেখান থেকে, ওনাদের সমালোচনা পর্যন্ত যাওয়ার দরকারটা কি? সমালোচনা কখন হয়? একটা মানুষের শেষ পরিণতিতে তার ভালো মন্দ দুইটা নিয়ে সমালোচনা হয়। তো ওনাদের তো অতটুকু যাওয়ার দরকার নাই। ওনাদেরকে এমন কি ক্ষমতা আছে 3 মাসের মধ্যে আমাদের জনগণের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করবার মতো সমস্ত 3 মাস তো গাইডলাইন বেঁধে দেওয়া হয় নাই। বলা হয়েছে আপনি বলছেন তাদের ব্যর্থতা বেশি, শূন্যভাগ। ব্যর্থতা বেশি এই অর্থে তাদের কোনো ডিসিশন এক্সিকিউট হচ্ছে কিনা আমি সন্দেহ পোষণ করছি। তাদের যারা যে এই যে পরে যে কিছু নিয়োগ দেওয়া হলো আপনার উপদেষ্টা, সেখানে দেখা গেল আমরা পত্র পত্রিকায় যা দেখেছি যে জনাব কি বশিরউদ্দিন ফারুকের কথা নাই বললাম, কিন্তু বশিরউদ্দিন সে কিন্তু একটা ছাত্র হত্যা মামলারও আসামি, যেটা পত্রিকায় এসেছে। এইটা যদি হয় তাহলে আমি মনে করি যে এই সরকার নৈতিকভাবে তারা জনআকাঙ্ক্ষা পূরণ করতে অক্ষম হয়েছে। জনাব শান্ত, আপনাকে যদি একই প্রশ্ন করি, 100 দিনের সফলতা ব্যর্থতা।
ছোট্ট করে। একেবারেই ছোট করে বলবো। আপনাকে ধন্যবাদ। ১০০ দিনের জায়গা থেকে আমি ইব্রাহিম ভাইয়ের সাথে ওইভাবে একমত না যে আসলে এই সরকারের সময় আমরা সফলতা হই নাই বা হচ্ছে শূন্যভাগ কিংবা আসলে কম, এটা আমি বলতে চাই না। এজন্য যে এই সরকারের প্রতি আমাদের অনেক অভিযোগ অনুযোগ আছে। কিন্তু সেই অভিযোগ অনুযোগটাকে আমরা আসলে ব্যর্থতার পর্যায়ে নিয়ে যেতে এই মুহূর্তে চাই না। কারণ আমাদের একটা প্রথমে অভিযোগ ছিল যে এই সরকারের সংস্কারের কোনো রোডম্যাপ নাই। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে সরকার কয়েকটা সংস্কার কমিশন করেছে এবং বলেছে ডিসেম্বরের মধ্যে তাদেরকে একটা চূড়ান্ত রোডম্যাপ দিতে হবে। তার মানে এটা কিন্তু অলরেডি ডিসেম্বর আমাদের অপেক্ষা করে বলতে হবে যে তারা রোডম্যাপ দিতে পারছে কিনা। দ্বিতীয় যে জায়গা, যেমন তিনি বিএনপির একটি অঙ্গ সংগঠনের রাজনীতি করেন। এই সরকারের সবচেয়ে বড় সফলতা তো এটি যে তারা এই গত ১৫-১৬ বছরে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেন না। রাস্তাঘাটে বের হলেই মাইর খেতেন এবং হাজার হাজার মিথ্যা মামলায় বিএনপি এবং জামাতের থেকে বেশি কিন্তু কেউ ভোগে নাই। তার মানে এই ভোগান্তি থেকে যে তারা মুক্তি পেয়েছেন, এটাও তো একটা বড় সফলতা। আমরা ৫ তারিখ থেকে ৮ তারিখ একটা সরকারবিহীন অবস্থায় যে অরাজক পরিস্থিতি দেখেছি। কিন্তু আমি আবার এই সরকারকে সফলও বলতে চাই না। আমি বলতে চাই এই সরকার আসলে নির্বাচন করে রাজনীতি করে ক্ষমতায় আসে নাই। এই সরকার নিজের যোগ্যতায় ক্ষমতায় আসে নাই। এই সরকারকে ছাত্র জনতা এবং জনমানুষ বসিয়েছে। এজন্য জনমানুষ আসলে চায় তার পূর্ণ আকাঙ্ক্ষার একটা বাস্তবায়ন দেখতে। এখন সেটা তো একটা লম্বা সময়ের বিষয়, সেটা কতটুকু তারা পারবে না পারবে, যে কারণে আমরা সরকারকে অনেকভাবে ব্যর্থ বলি। কিন্তু এই সরকারটা যদি দীর্ঘদিন ২০ বছর রাজনীতি করে আসতো, তাহলে তার একটা প্ল্যান থাকতো, সেই প্ল্যানে আমরা মাপতে পারতাম যে সে কতটুকু সফল হয়েছে। কিন্তু কিছু জায়গায় তো চরমভাবেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেমন আওয়ামী লীগের যেই সন্ত্রাসীরা, তাদেরকে বিচার প্রক্রিয়ায় আনার ব্যাপারে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু এই ব্যর্থতাটা যেহেতু এটা জনতার সরকার, এই ব্যর্থতাটা সরকারের সাথে সাথে ৩টে গ্রুপকে একই সাথে নিতে হবে। একটা হচ্ছে, যেমন এই সরকারের ব্যর্থতা রয়েছে, বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর এখানে ব্যর্থতা রয়েছে। কারণ বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বলতে পারবে না যে তারা সরকারের বাইরে আছে। দেখবেন আপনি আইন বিভাগে যান, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি গুলোর যান, এলাকাগুলোতে ডিসিএসপি যান, বিএনপি মনা ব্যক্তিরা, জামাত মনা ব্যক্তিরা কিন্তু তারা কিন্তু ক্ষমতা পেয়েছে। তার মানে এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু সরকার যেমন যে জায়গাগুলোতে আমি ব্যর্থ বলছি, সেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো যারা এক্সিস্টিং রাজনীতি করছে আওয়ামী বাদে, তারা ব্যর্থ হয়েছে। এবং একই সাথে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা, আপনারা মিডিয়ায় কাজ করেন, কেউ আইন প্রশাসনে কাজ করে, কেউ ব্যবসা সেক্টরে কাজ করে, প্রত্যেকের উচিত ছিল এগিয়ে এসে এই দেশটাকে একটা ভালো পথে উঠিয়ে দিয়ে তারপর একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সিস্টেম চালু করা। সেই জায়গায় সরকার সবাইকে নিয়ে ব্যর্থ হয়েছে, কিংবা সবাই একসাথে সরকারকে ব্যর্থ করেছে। এই সরকারের ব্যর্থতার জন্য আপনারা অংশীদার কিনা, ব্যর্থতার দায়টা আপনারা নেবেন কিনা? আমরা মানে নাগরিক কমিটি নাকি হচ্ছে আপনি বলতে নাগরিক কমিটি? এই সরকারের ব্যর্থতার দায়, ওই যে বললাম যে প্রত্যেকটা স্টেক হোল্ডারের জায়গা থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আমরা আমাদের সমালোচনা করে বলি, তাহলে মনে হয় যে আমরা যদি আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারতাম, সরকারকে আরো ভালোভাবে গাইড করতে পারতাম। যেমন আমরা নাগরিক কমিটি থেকে কিন্তু যখন রাষ্ট্রপতি এবং সংবিধান ইস্যু এসেছে, আমরা ৩০টির অধিক রাজনৈতিক দলের সাথে বসেছি। বৈষম্য ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি একসাথে গিয়ে তাদের সাথে রাষ্ট্রপতি ইস্যুতে আমরা কিন্তু এরকম সরকারের যে জায়গাগুলোতে এরকম জায়গা, এটা তো রাষ্ট্রপতি ইস্যুতে আপনারা ব্যর্থ হওয়ার পর গেছেন রাজনৈতিক দলের কাছে। না, আমরা আসলে তো সরকার না ব্যর্থ, আমরা আসলে প্রথমত আন্দোলন আপনারা শুরু করেছেন, আপনারা ব্যর্থ হওয়ার পর জনতা আন্দোলন রাজনৈতিক দলের কাছে গেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে এমন যে আসলে আপনি রাজনৈতিক দল করেন কিংবা আপনি সরকারে থাকেন, আপনি সবসময় আন্দোলনের মাঠ ডিসাইড করতে পারবেন না। জনতার আকাঙ্ক্ষা আপনি অনেক সময় আন্দোলনের মাঠে যেতে বাধ্য হবেন। তো রাষ্ট্রপতির ইস্যুতে একটা দ্বিপাক্ষিক ইস্যু ছিল। নাগরিক কমিটিও মনে করেছে যে রাষ্ট্রপতি আসলে অবৈধতা থাকার যোগ্যতা নাই, একই সাথে জনতাও মনে করেছে। তো দ্বিপাক্ষিক ইস্যুতে আমরা একত্রিত হয়েছি এবং আমরা একটা পর্যায়ে গিয়ে মনে করেছি যে এই ইস্যুটা শুধু আমাদের একক সিদ্ধান্তের বিষয় না কিংবা চাওয়ার বিষয় না, এই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের প্রয়োজন আছে। আমরা এভাবে সবগুলো দলের সাথে বসে আলাপ করেছি। এরকম আমরা মনে করি যে সরকারকে যদি আরো আমরা বিভিন্ন বিষয়, যদি আমি বলি আপনারা ব্যর্থ হলে রাজনৈতিক দলের কাছে যান, যদি এরকম হয় বিষয়টা কি এরকম না? আমাদের আসলে যদি আপনারা যদি সফল হতেন যেতেন রাজনৈতিক দলের কাছে? এইটা আসলে আমি মনে করি না যে আসলে এটা আমাদের সফলতা ব্যর্থতার জায়গা। খালেদা জিয়ার বক্তব্য আপনারা জানেন, তিনি বলেছেন যে আসলে তারা ক্ষমতায় আসলে সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, প্রথম কাজ হবে তারা এটা। কিংবা হচ্ছে এই রাষ্ট্রপতি যে আসলে একটা স্বৈরতন্ত্র টিকিয়ে রেখেছিল, সেটা তো বিএনপি জামাতের উপরে নিপীড়ন করেছিল। তা আমরা মনে করি গণঅভ্যুত্থানের অংশীজন যদি রাজনৈতিক দলগুলো দাবি করে, তাহলে এখানে আসলে সবার ব্যর্থ হওয়ার জায়গা। বিএনপি তো আরো অনেক কিছু বিষয় আপনাদের সাথে দ্বিমত পোষণ করতে, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। তারা কোনো নিষিদ্ধ চায় না, কিন্তু আপনারা নিষিদ্ধ চেয়েছেন, ওনারা নিষিদ্ধ চায় না। এই ব্যাপারেও দ্বিমত আছে আপনাদের সাথে, রাষ্ট্রপতির বিষয়তেও দ্বিমত আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় আসলে আমাদের মতামত হচ্ছে আগে আসলে বিচার প্রক্রিয়াটা শেষ হইতে হবে, তারপরে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমরা বলছি। যেমন আমরা ছাত্রলীগের বিষয়ে মনে করেছি যে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ ইমিডিয়েটলি এদেরকে নিষিদ্ধ করেই এইটা নিশ্চিত করা দরকার। কিন্তু আওয়ামী লীগ ইস্যুতে আমাদের বক্তব্যটা হচ্ছে যে আওয়ামী লীগের যে পুঙ্খান্ন বিচার, সেটি আওয়ামী লীগকে বুঝিয়ে দিতে হবে। এখানে আওয়ামী লীগের জুলুম করা যাবে না। বিচার কার্য তো অনেক দীর্ঘমেয়াদী বিষয়। দীর্ঘমেয়াদী বিষয় যদি হয়, তাহলে সেই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে সেখানে যদি 5 বছর লাগে, 5 বছর আওয়ামী লীগের রাজনীতি
তারপরে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে যে আসলে সে কোন রাজনীতিতে আসবে। ওকে, ধন্যবাদ। জনাব ভিপি ইব্রাহিম, আপনারা নির্বাচন দেওয়ার ব্যাপারে বারবার রোডম্যাপ খুঁজছেন নির্বাচন অন্তর্বর্তী সরকারের কাছে। আজকে 100 দিনের মাথায় ডক্টর ইউনূস বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে, সেই সাথে নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের ঐকমত্য লাগবে। কি বলবেন? এই কথাটা আমার মনে হয় যে একটা সেলফ কন্ট্রাডিক্টরি কথা। একদিকে নিষিদ্ধ করতেছে, আরেকদিকে বলতেছে সকলকে নিয়ে নির্বাচনটা করতে হবে। আমরা এটার কোনোটার দিকে যেতে চাই না। আমরা যে জিনিসটা চাইতেছি, যেটা সহ আলোচক শান্ত বলেছে যে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে আনা দরকার, আর তাদের এটার সাথে আমি একমত যে বিচার প্রক্রিয়ায় তাদেরকে আনলে নিষিদ্ধ করার দরকার হয় না। কারণ তারা যে রাস্তা তৈরি করে গেছে, সেই রাস্তায় যদি বিচার করা হয়, তাদের বিশেষ কোর্ট করে গেছে, ক্যাঙ্গারু কোর্ট করে গেছে, যেগুলো আইনে পরিণত করে গেছে, এই আইন পরিবর্তন না করে যে আইনে তাদের তারা বিচার করেছে, সেই বিচারের আওতায় যদি এদেরকে আনা হয়, তাহলে কিন্তু অতি দ্রুততম সময়ে বিচার করা সম্ভব। কিন্তু জনগণের মধ্যে বা আমাদের মধ্যে একটা সংশয় দেখা দিয়েছে। সেটা হচ্ছে, সেনাপ্রধান বলেছিলেন যে এদের 526 জন তাদের ক্যান্টনমেন্টে অবস্থান করছে। তারা কোথায়? এই 526 জন কোথায়? আজকে তাদেরকে তো গ্রেপ্তার করার জন্যে ওই ভারত যাওয়ার প্রয়োজন হয় না, সুইজারল্যান্ডে যাওয়ার প্রয়োজন হয় না, তারা তো দেশেই ছিল। তাহলে যেই আপনার ডিবি হারুন, মেহেদি, এরা যে আচরণ করেছে আমাদের দলের সাথে, এটা শান্ত স্বীকার করেছে যে 16 বছর আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে। নির্যাতন নিপীড়নের যে কথাটা এসছে, কথা এটা সত্য। কিন্তু এখনই যে আমরা এখন যতটুকু পারছি সেটা হচ্ছে, আমাদের পালিয়ে থাকতে হয় না। ব্যবসা বাণিজ্য, লাইসেন্স, পারমিট, সমস্ত কিছু কিন্তু এখনও ওদের দখলে। কারণ আপনি একটা কাজ করতে যাবেন, 5 বছরের অভিজ্ঞতা লাগে, 5 বছরের আপনার ওয়ার্ক অর্ডার দেখাতে হয় গত 5 বছরের। আমরা তো 17 বছর আমাদের ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি নাই, এগুলো তো আমরা দেখাতে পারছি না। সুতরাং ব্যবসা বাণিজ্য, লাইসেন্স, পারমিট এখনও ওদের মধ্যেই রয়ে গেছে। সেটার জন্য যেটা করা প্রয়োজন, আজকে মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না। শেখ হাসিনার নামে কিন্তু মামলা ছিল আপনি 14টি, 111-এর গভর্নমেন্ট যেটা করেছিল। প্রথম মামলাটা ছিল যেটা পাওয়ার প্ল্যান্টের মামলা, সেই মামলাটা ছিল আপনার চাঁদাবাজির মামলা। দ্বিতীয় মামলাটা ছিল নূর আলী, যে মামলাটা করেছিল আওয়ামী লীগের নেতা, সেটা একটা ঘুষের মামলা। তৃতীয় মামলাটা যেটা ছিল কি আজম যে চৌধুরী, আওয়ামী লীগের নেতা, সেটাও কিন্তু ঘুষের মামলা। তো খালেদা জিয়ার মামলা কিছুটা খালাস হচ্ছে, কিছুটা স্থগিত আছে, হচ্ছে তো নাকি না হচ্ছে, মানে আমি আপনাকে বলছি সেটা। আর আমাদের নেত্রীর নামে মামলা ছিল 2 কোটি টাকার, যেটা সেটা কিন্তু প্রমাণও করতে পারে নাই। তারেক রহমান সাহেবের নামে মানি লন্ডারিংয়ের মামলা করেছিল, সেটাও প্রমাণ করতে পারে নাই। বরং একজন বিচারক কিন্তু সেই মামলায় তাকে বেকসুর খালাস দিয়েছিল, মোতাহার সাহেব। সেই কারণে আজকে মোতাহার সাহেব কোথায় আছে এটা আমরা জানি না। এটা তো আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট, না ফ্যাসিস্ট রাজনীতির কথা তো আমরা জানি। সেই দুই দলের নেতা নেত্রীদের নামে মামলা হয়েছিল। শেখ হাসিনা কি করলেন? কলমের খোঁচায় তার মামলা ডিসমিস করে দিলেন। আর খালেদা জিয়া সহ বিএনপির নেতৃবৃন্দের নামে যে মামলাগুলো, সেগুলো রিভিউ করে সেইগুলো দিয়ে কিন্তু আমাদেরকে কষ্ট দিলেন এবং সাজা দিলেন। তারপরে নতুন নতুন মামলা দিয়ে তারা মাঠ ছাড়া করলেন বিএনপির নেতা কর্মীদেরকে। আচ্ছা, যদি আজকে এই মামলাগুলো, একটা সরকার আসছে, নতুন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু সবকিছু দেখেছে। যেই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, ওই মুহূর্তে কিন্তু ডক্টর ইউনূস সাহেব জেলে যাবার কথা হয়তোবা। কিন্তু আমরা কি দেখলাম? তিনি জেলে না গিয়ে, আল্লাহর রহমত যে তিনি ক্ষমতায় গেলেন, সরকার প্রধান হলেন। তা আমরা যেটা আশা করেছিলাম যে হয়তোবা একটা কমিশন গঠন করে দ্রুততম সময়ে আমাদের মামলাগুলো নিষ্পত্তি হবে। আমার নামে কিন্তু অনেকগুলো মামলা আছে, হত্যা মামলা সহ। জি, ধন্যবাদ। আপনার সেই সাথে বুঝছি যে আপনারা মানে মামলাগুলো এখনো ডিসমিস হচ্ছে না, হচ্ছে কিছুটা, গতিটা কম হচ্ছে, এটাই বলতে যাচ্ছেন। বুঝতে পারছি, যেহেতু আমরা পত্রপত্রিকায় জানতে পাচ্ছি, মিডিয়াতে জানতে পাচ্ছি, কিছু কিছু মামলাতে খালাস পাচ্ছেন, তারেক রহমান খালাস পাচ্ছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও খালাস পাচ্ছেন। আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, ছাত্রলীগের নিষিদ্ধের ব্যাপারে আপনারা চুপ রয়েছেন।
আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে আপনারা কোনো কথা বলেননি, কিংবা এটি কি কোনো আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য কি ভোটের রাজনীতি করছেন? আমরা মূলত যেটা চাই, হয় গত 17 বছরের বিচার করা হোক, অথবা গত 17 বছর যারা এদেশের মানুষকে নির্যাতন করছে, গণতান্ত্রিক অধিকার নিজের ভোট দিতে দেয় নাই, এই 17 বছর তাদেরকে 17 বছরের জন্য তাদেরকে নিষিদ্ধ করা হোক। আর তা না হলে এই যে দ্বৈত কথাবার্তা বলে যে সকল দলের অংশগ্রহণ, সকল দলের অংশগ্রহণের মানে কি বুঝাইতে চায়? তাহলে বিচার নিষ্পত্তি করে তারপরে সকল দলের অংশগ্রহণ নির্বাচন হোক, সেটা তো আমরাও চাই। কিন্তু সে বিচারের প্রক্রিয়াতে যাচ্ছে না। সে 526 জন কোথায়? তাদেরকে তো ভাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে ভাগিয়ে যদি দেওয়া হয় তাদেরকে বিচার করবে কিভাবে? প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে, এগুলো তো 526 জনের মধ্যে মনে হয় না। মনে হয় না, মনে হয় যে সেখানে এখন যারা গ্রেপ্তার হচ্ছে তারা কি বলে যে সেই বুড়িগঙ্গা থেকে, সেই বিভিন্ন আউর বাউর থেকে, জঙ্গল থেকে, তো মনে হয় না। তাদের তো গ্রেপ্তার হইলে, তাদের গ্রেপ্তার তো হয়তো সুন্দর গাড়ি দিয়ে ক্যান্টনমেন্ট থেকে সরাসরি জেলখানা অথবা কোনো থানায়, কোনো না কোনো থানায়। ধন্যবাদ। জনাব শান্ত, ফয়সাল মাহমুদ শান্ত, আপনি আজকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন যে আজকে আপনারা সারা দেশে ডিসেম্বরের মধ্যে সব থানায় কমিটি করা হবে। কেন ডিসেম্বরের মধ্যে কেন করা হচ্ছে একটু জানতে চাই। আচ্ছা, কমিটির বিষয়ের আগে আমি ইব্রাহিম ভাইয়ের একটা আলাপে একটু রেসপন্স করতে চাই। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ইস্যুতে সবচেয়ে বড় দল বাংলাদেশের বর্তমান সময়ে বিএনপির যে একটা দোদুল্যমান অবস্থা আমার কাছে মনে হয়। যেমন ছাত্রলীগের ইস্যুতে তারা চুপ ছিল, বা আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায় কিনা, বা তারা এই জায়গা থেকে তারা যদি মনে করে, মানে আমি এটা বিনয়ের সাথেই বলতে চাই, তোমার একটি দলের সামগ্রিক সিদ্ধান্ত, নিশ্চয়ই তাদের রাজনীতি আছে, কিন্তু তারা যদি মনে করে যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাদের সফট পাওয়ার, তাদেরকে আওয়ামী লীগকে তারা জাতীয় পার্টির মতো বানিয়ে রাখবে এবং তাদের একটা ডেমো বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে তারা আবার যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারে, এইরকম যদি মনে করে, তাহলে আমি মনে করবো যে আওয়ামী লীগ বিএনপিটা কমপ্লিটলি একটা ভুল রাজনীতি করছে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের বা ফ্যাসিস্টদের 100 প্রতিষ্ঠান ছিল, এর মধ্যে একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখনো 99টা প্রতিষ্ঠান কিন্তু স্টিল বাংলাদেশে আছে, কালচারাল বলেন, মিডিয়া বলেন, প্রত্যেকটা সেক্টরে। সো সেই জায়গা থেকে, এবং যে সকল দলের অংশগ্রহণ বলতে আমার ধারণা ডক্টর নুর যেটা বুঝিয়েছেন সে আওয়ামী লীগকে সহ বুঝান নাই। কারণ তারা যখন সকল দলের সাথে সংলাপের কথা বলছেন তখনও তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকি দলগুলো বলছে। সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া কিংবা নিষিদ্ধ করা কিংবা শাস্তির আওতায় আনার সাথে কোনো কন্ট্রাক্ট করে না। প্রশ্নটি হচ্ছে যে আমরা ডিসেম্বরের মধ্যেই কেন আসলে কমিটি চাচ্ছি। আমরা শুরু থেকেই বলেছি যে গণঅভ্যুত্থানটি হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে। সেক্ষেত্রে ছাত্ররা একটা অর্গানাইজড একটা ফোর্স ছিল, তারা বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশে একত্রিত হয়েছিল। নাগরিকরা আসলে একত্রিত ছিল না। নাগরিকদের মধ্যে কিন্তু শুধুমাত্র সাধারণ নাগরিক ছিল না, রাজনৈতিক দলের কর্মীরাও ছিল, বিএনপির কর্মীরা ছিল, জামাতের কর্মীরা ছিল। এখন বিএনপি জামাতের কর্মী যে যারা ছিল তারা কিন্তু গণঅভ্যুত্থানের পরে, আগে না হয় তারা গোপন থাকতে হয়েছে কিংবা পরিচয় লুকিয়ে থাকতে হয়েছে, গণঅভ্যুত্থানের পরে কিন্তু তারা তাদের দলের মতো করে তাদের নিজস্ব চিন্তাধারায় দেশকে সংস্কার কিংবা দেশকে ভালো করার জন্য কাজ করে যাচ্ছে নিজ নিজ দলের জায়গা থেকে। এখন আপনি আমি যারা আসলে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, নিজের জীবন বাজি রেখে এই দেশটা সংস্কার করতে চেয়েছি কিংবা দেশের ভালো চেয়েছি, আমার জন্য তো কোনো প্ল্যাটফর্ম নাই। তো এই জন্যই এই উদ্যোগটার জায়গা থেকে আমরা মনে করেছি ওই জনতা যে আসলে সত্যিকার অর্থে ফ্যাসিস্ট ব্যবস্থা বিলোপ করার জন্য রাস্তায় নেমেছিল, তার কোনো দলীয় ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য না, এই মানুষের একটা প্ল্যাটফর্ম দরকার। সেই জায়গা থেকে নাগরিক কমিটি কাজ করেছে এবং আমরা মনে করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার যখন টেনশন শুরু হবে, এলাকাগুলোতে যখন দলীয় কর্মীদের দ্বারা এলাকার মানুষজন আবার যখন এক ধরনের বিতৃষ্ণার শিকার হবে, তখন তাদের একটা প্ল্যাটফর্ম দরকার, যেই প্ল্যাটফর্মে তারা তাদের অধিকার নিয়ে কথা বলবে। সেই জন্য আমরা মনে করছি যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে আমরা সারা বাংলাদেশে অন্তত থানা কমিটি আমরা দিতে চাচ্ছি। আমরা ভালো রেসপন্স পাচ্ছি, বরঞ্চ আমরা রেসপন্স ম্যানেজ করার মতো আসলে আমাদের আপনাদের, হ্যাঁ, যে সারা দেশে আপনাদের নেটওয়ার্ক ভালো, সেক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে কি আপনারা কি রাজনৈতিক দল করার পরিকল্পনা ছিল আপনাদের? আমাদের একটা পয়েন্টের উপরই আমরা দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থান করেছে শুধুমাত্র তার অধিকার নিশ্চিত হওয়ার জন্য। সে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য কিংবা এই আসিফ নাহিদ এখন উপদেষ্টা হয়েছে, আসিফ নাহিদ কে উপদেষ্টা বানানোর জন্য বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থান করে নাই, করেছিল ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপ এবং তার অধিকার নিশ্চিত করার জন্য। তা আমরা মনে করি নাগরিক কমিটি হিসাবে আমাদের রাজনৈতিক দল হব কি হব না, এই সিদ্ধান্তটা হবে যে আমরা
যখন একটা জায়গায় বুঝতে পারবো যে আসলে আমরা ফ্যাসিলিটি ব্যবস্থার বিলোপের একটা পর্যায়ে পৌঁছতে পৌঁছে পেরেছি, গেছেন, তখন এরপরে আমাদের মধ্যে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমরা রাজনীতি করব, যে সেই ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপ ধরে রাখার জন্য আমাদের সরকার চালাইতে হবে, আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে, তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবো। যদি মনে হয় যে না, যারা রাজনৈতিক দলগুলো আছে তারাই ভালো করছে, আমরা তাদেরকেও সমর্থন করতে পারি। সিদ্ধান্ত দোদুল্যমান, সিদ্ধান্তটা দোদুল্যমান না, সিদ্ধান্ত খুব কনক্রিট যে আমরা এখন রাষ্ট্র সংস্কার, সবাই চাইলে আসবেন নাইলে আসবেন না, রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করব। যখন এই জায়গাটা হবে তারপরে আমরা বাকি স্টেক হোল্ডারদেরকে নিয়ে আলাপ করে আমরা নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করবো কিনা সেটি। কিন্তু আপনাদের তো আজকে ফেসবুকে যেটা বলছে, আপনারা ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হন, তার আপনারা নির্বাচনের ট্রেনে উঠে গেলেন। ব্যালট বিপ্লবের জন্য কিন্তু আমরা বুঝাই নাই যে আসলে নাগরিক কমিটিকে ভোট দিতে হবে। আমরা বলছি যে গত 16 বছর 17 বছরে যে মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় কিন্তু মানুষ আসলে ব্যালটের মুখ দেখতে পারে নাই। তো আমরা আসলে দেশের ওইরকম একটা জায়গায় যেতে চাই যেখানে একেবারে একজন কৃষক, সে হয়তো 5 বছরে তার রাষ্ট্র অংশগ্রহণের উৎসবই হচ্ছে ব্যালট। তো সেই বিপ্লবে যে মানুষজন অংশগ্রহণ করতে পারে, সেই জন্য যে রাষ্ট্র প্রস্তুত হওয়া দরকার, সেই জন্য এলাকার যে এই চাঁদাবাজি, গুন্ডামি, ভণ্ডামি, এই সমস্ত জায়গা থেকে বের হয়ে এসে একটা সহমতের কিংবা সহাবস্থানের রাজনীতি যে করা দরকার, সেই জায়গায় আসলে মানুষকে ব্যালটের সাথে কানেকশন করার কথাই আসলে আমরা বলছি। কিন্তু আমরা আসলে বলছি না যে আমাদেরকে ভোট দিন, মানে আপনারা রাজনীতি করবেন এরকম মন মানসিকতা আপনার নাই। না, আমরা বলছি যে এই এই ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপ ধরে রাখার জন্য যদি আমাদের রাষ্ট্র চালানোর দরকার হয়, সময়ের প্রয়োজন রাজনীতি করতে হয়, নির্বাচন করতে হয়, আপনারা যাবেন। মানে এখন পর্যন্ত আপনাদের কোনো পরিকল্পনা? এখন পর্যন্ত নাগরিক কমিটি কোনোভাবেই রাজনৈতিক দল হিসেবে কাজ করছে না, কিন্তু আমাদের সমস্ত কার্যক্রম রাজনৈতিক। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, আবার একটু যেতে চাই আমার ভিপি ইব্রাহিম সাহেবের কাছে, যে আজকেও আপনাদের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন সংস্কার নামে মানুষকে ধৈর্যহারা না করে দ্রুত নির্বাচন দিন। আমার প্রশ্ন হলো, এই মানুষের ধৈর্যহারা হচ্ছে, মানুষ কি ধৈর্যহারা হচ্ছে নাকি বিএনপি ধৈর্যহারা হচ্ছে? একটু পিছনে যেতে হয়। বিএনপি এখন 95% মানুষের নেতৃত্ব দিচ্ছে এই দেশের কোনো না কোনো ভাবে। কিসের ভিত্তিতে বলছেন এটা? আমি বলছি ব্যাখ্যাটা। এখানে জনাব শান্ত 3টি প্রশ্নেরও অবতারণা করেছেন। 1, খালেদা জিয়া সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছেন। 2, আওয়ামী লীগ একটা মানে বড় দল, সেরা দল। বিএনপি কিছুটা দুদল্য মনতে আছে। আমি মনে করি যে খালেদা জিয়া এই দেশের একমাত্র নেত্রী, যিনি তার নিজ অবস্থান থেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তিনি কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হন নাই। আর হাসিনার সাথে যদি কম্পেয়ার করেন, হাসিনা ওয়াজিদ কিন্তু খালেদা জিয়ার কর্মী, সাদেক হোসেন খোকা, তারপরে আপনার মেজর মান্নান, তারপরে রংপুরে নূর মোহাম্মদ মণ্ডল, এই 3 জনের সাথে কিন্তু উনি নির্বাচনে হেরেছেন। নির্বাচনে হার জিত আছে, সেটা আমি মনে করি এবং বিশ্বাস করি। পাশাপাশি যে সংস্কার আপনার সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে, আমার মনে হয় কথাটা এভাবে বলেন নাই। কিছু অংশ যেইগুলা জনহিতকর নয়, যেইগুলা মানুষের দেশের জন্য অকল্যাণকর, যেইগুলা যেমন শেখ হাসিনা তার পরিবারের জন্য একটা আইন করেছেন, এরকম অনেক কিছু বিষয় হয়তো সেই বিষয়গুলো তিনি বলেছেন, আমি পুরোপুরি অস্বীকার করব না। পাশাপাশি বিএনপি এই দেশের একমাত্র দল যারা কোনো সময় দুদুল্যমনতায় ভোগে না। এরশাদ সাহেবের আমলে বলেছিলেন নির্বাচনে যাবে না, আওয়ামী লীগের আমলেও বলেছিলেন নির্বাচনে যাবে না, কিন্তু 18 সালের নির্বাচনে অনেক কথা বলে আমি শেখের বেটি, আমি অবাধ নির্বাচন দিব, ডক্টর কামাল হোসেন সাহেবকে দিয়ে বিভিন্নভাবে নাটকীয়তার মধ্যে দিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া হলো। আমরা কি দেখলাম? 30 তারিখে নির্বাচন 29 তারিখে হয়ে গেল। তারপরে নির্বাচনে যাবে না, যায় নাই। 7 তারিখের 24-এর 7 তারিখের নির্বাচনে তাদের ছিল মানে প্রক্রিয়াটা ছিল এরকম, বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে মাজা ধুলিয়ে মুখ আঁকা বাঁকা করে বলেছে বিএনপি আন্দোলন করতে জানে না, বিএনপির সাথে লোক নাই, বিভিন্ন কথাবার্তা বলেছে। তখন এই তাদের প্রক্রিয়ার সাথে বা তাদের কথায় ফাঁদে পা দিলে কিন্তু এই দেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থার সৃষ্টি হয়। এই জন্যে জনাব তারেক রহমান তার ক্যারিসমেটিক নেতৃত্ব দিয়ে তিনি কি করলেন? মারমুখী না হয়ে তিনি সিদ্ধান্ত দিলেন নির্বাচন বর্জনের। আপনারা জানেন যে সেই নির্বাচনে মাত্র 4 থেকে 5% ভোট পড়েছে। সুতরাং 95% বা 94% মানুষ জনাব তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে তারা ভোট কেন্দ্রে যায় নাই। তো এই যে অবস্থাটা যেইভাবে মানুষ দেখেছে, ভোট কেন্দ্রে দখল, ভোট 30 তারিখের ভোট 29 তারিখে হওয়া,
বিভিন্নভাবে হুন্ডা গুন্ডা বিভিন্নভাবে নির্বাচনকে মানুষ ভোটাধিকার প্রভাবিত করে হারিয়েছে। ভোটাধিকার হরণ করেছে। হরণ করেছে। সুতরাং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের কাছে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, সেটাই তো হবে সবচেয়ে বড় সে সংস্কার। ভোটাধিকার নিশ্চিত করবার জন্য বিএনপি কি জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে কিনা এক্ষেত্রে? বিএনপিকে যদি সম্পৃক্ত করতে ব্যর্থই হইতো বিএনপি, তাহলে তো হাসিনার কথায় মানুষ ভোট কেন্দ্রে যেটা ভোট দিয়ে ছাত্র আসতো। জনতা পেরেছে গুলির মুখে দাঁড়িয়ে তারা বিপ্লব করে একটা হ্যাঁ, এই এইটা আমি সরকারকে ফ্যাসিস্ট সরকারকে এইটা বিদায় আমি করেছে। নিঃসন্দেহে সেই স্বীকার ক্ষেত্রে করব। বিএনপি ব্যর্থ কিনা না, এইটা আমি নিঃসন্দেহে স্বীকার করব যে এই আমরা ব্যর্থ বলবো না, কিন্তু আমরা যা না পারছি, আমরা যেমন আপনারা যা বন্দুক পারেন নাই? দেখলে গুলি দেখলে আমরা একটু চিন্তা করতাম, কিন্তু জীবনের এই ভয়। ছাত্ররা কিন্তু চিন্তা করে। এই ছাত্রদের মধ্যে আমারও 3টা মেয়ে, তারা ভিকারুননিসাতে পড়াশোনা করতো, এখন বিভিন্ন ভার্সিটিতে পড়ে। তারা এই আন্দোলনে ধন্যবাদ। গিয়েছে আমরা আসবো এবং আরো- তার সাথে তার মা গিয়েছে, তার সাথে তার আমরা ছাত্র গিয়েছি, জনতা সবাই আমরা গিয়েছি। গিয়েছেন। তো এইটাকে শুধু ছোট করে নিয়ে আসা, এটা আমার মনে হয় যে এটা যারা করে জি, ধন্যবাদ। তারাও এটা সঠিক মূল্যায়ন করে না। মূল্যায়ন করছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর। দর্শক, চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ। আমরা আলোচনা করছিলাম অতিথিদের সাথে। আবারও আমি আমার ডান থেকে যিনি আছেন ভিপি ইব্রাহিম, জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি জনাব ভিপি ইব্রাহিম। জাতীয় নাগরিক কমিটি তারা একটা রাজনীতিমুখী হতে চাচ্ছে, যে তার একটা তারুণ্য নির্ভর রাজনীতি। বাংলাদেশে ইতিপূর্বে এরকম রাজনৈতিক দল খুব কম, যদিও আমরা নুরুল হক নূরের কথা বলি, তারপরেও নানা প্রশ্নে হয়তো উনি সমস্যায় পড়েছেন। এখন জাতীয় নাগরিক কমিটি তারা তারুণ্য নির্ভর রাজনীতি করতে পা বাড়িয়েছে, রাজনীতি করবে এবং সামনে নির্বাচন করারও চিন্তা ভাবনা করছে। বাংলাদেশে এরকম তারুণ্য নির্ভর রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? আমার সাথে যেভাবে কথা হলো, এটা তো শুধু তারুণ্য নির্ভর না, এটা তারা একটা পার্সেন্টেজ করেছে বোধহয়, জি, যে এখানে অন্যরাও যদি করে আগ্রহ প্রকাশ করে করতে নেতৃত্বের পারবে। দিকে তারুণ্যরা বেশি। হ্যাঁ হ্যাঁ, নেতৃত্বে তারুণ্য। অবশ্যই আমি মনে করি যে এখানে যদি প্রবীণের সংমিশ্রণ হয়, তারুণরা তো এখন মনে করেন যে সংগ্রামে ভালো হবে। তাই সে দৌড় দিয়ে, যেমন শান্ত এখানে আছে, সে দৌড় দিয়ে উত্তরা যেতে যতক্ষণ লাগবে, আমি হয়তো দৌড়ে তখন যেতেই পারবো না, হাঁপিয়ে যাব। সে তারুণ্য, এটা তার জন্য ঠিক আছে। কিন্তু প্রবীণদের সংমিশ্রণ না হলে হবে কি, সিদ্ধান্তের ক্ষেত্রে গাড়ি যেমন ব্রেক ফেল করে উল্টিয়ে যায়, সেরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে সম্ভাবনা আছে, হবে আমি তা বলছি না, এরকম একটা সম্ভাবনা আছে। তবে বর্তমান যুগে আমাদের ছেলেমেয়েরা যেভাবে কথাবার্তা যেভাবে যা করছে, আমার তো মনে হয় যে এরা ভালো করবে। এক্ষেত্রে বিএনপির ভোট ব্যাংকে হানা দিতে পারে কিনা? আমার মনে হয় না। এই কারণে হয় না যে দলগতভাবে বিএনপি এখন বাংলাদেশের কিন্তু সবচেয়ে প্রবীণ সংগঠন। অনেকে এটা জানে না বা মনে করে না। আপনি যদি আওয়ামী লীগের প্রবীণ ধরেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের কিন্তু ৭২ সালে শেখ মুজিব সাহেব এটাকে বন্ধ করে দিয়েছিল, ব্যান্ড করে দিয়েছিল এবং একদলীয় শাসন ব্যবস্থা করেছিল। যে জন্ম থেকে ৭২ পর্যন্ত ধরতে হবে, আবার ৮১ থেকে এই বর্তমান পর্যন্ত ধরতে হবে। তো সেই দিক থেকে বিএনপি এই দেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন এবং এই সংগঠনের অনেক ঐতিহাসিক দিক আছে। ঠিক আছে। যেমন জিয়াউর রহমান সাহেব, তিনি চাকরি করতেন এবং তার বিভিন্ন রকম সরকারিভাবে তার হাত পা বাঁধা ছিল, তারপরেও কিন্তু চাকরির তোয়াক্কা না করে, তিনি তার জীবন বিনাশ হয়ে যাবে সেই চিন্তা না করে তিনি কিন্তু বলেছিলেন উই রিভোল্ট। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। পাশাপাশি আমাদের যে যাদের কাছ থেকে দেশের মানুষ আশা করেছিল স্বাধীনতার ঘোষণা আসবেন, তারা কিন্তু সেই স্বাধীনতার ঘোষণাটা দেন নাই। ৭ই মার্চের কথা বলা হয়, ৭ই মার্চের বক্তব্যটা কিন্তু ছিল এটা একটা ব্যালেন্সিং স্পিচ। আর 7ই মার্চের পরেও কিন্তু পাকিস্তানিদের সাথে, সেটা যদি স্বাধীনতা ঘোষণা যদি ধরেই নেই, তাহলে কেন পাকিস্তানিদের সাথে ইয়াহিয়া খানের সাথে এই প্রসঙ্গে আমরা হয়তো অন্য একদিন আলোচনা করব। আজকে আমাদের বিষয়ে থাকে জনাব শান্ত, আপনারা নাগরিক কমিটি রাজনীতি করতে চান, নির্বাচনও করতে চান ওদের ভবিষ্যতে, সেই কারণে কি নির্বাচনী রোডম্যাপ একটু দিতে দেরি হচ্ছে? আপনারা দল গঠন করবেন এই কারণে? না, আমাদের সাথে সরকারের এই নির্বাচনী রোডম্যাপের কোনো সম্পর্ক নাই।
সরকারের প্রক্রিয়ায় কাজ করছে। সরকার যে সমস্ত জায়গায় আমরাও সরকারের সমালোচনা করছি যে সরকারের শুরুতেই উচিত ছিল এই নির্বাচন সংস্কার সবকিছু একটা রোডম্যাপ দেয়া, সরকার সে জায়গায় ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতা আমরা স্পষ্ট করে বলি, আমাদের এখানে কোনো কার্পণ্য নাই। আবার সরকার যেসব জায়গায় সফল হয়েছে, সরকার যেসব জায়গায় কাজ করবে সেটি বলতে আমাদের কার্পণ্য নাই, কারণ আমাদের যেহেতু ওই ধরনের কোনো ইন্টেনশন নাই যে আসলে আমাদের কি বলার উপরে আমাদের ভোটের রাজনীতি কিরকম হবে, আমাদের ক্ষমতা কিভাবে নিশ্চিত হবে সেটা আমরা চিন্তা করছি না, এই জন্য আমরা স্পষ্টভাবে বলতে পারি, আমরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পারি। দ্বিতীয় জায়গাটি ইব্রাহিম ভাই যেটি বললেন যে তারুণ্যের রাজনীতিতে একটা সিদ্ধান্তহীনতা বা প্রবীণদের যে অভিজ্ঞতার জায়গাটি, এটি আসলে শেখ হাসিনার এটি বয়ান ছিল যে আসলে শেখ হাসিনা এত বিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তি, তার বিপরীতে বাংলাদেশ গেলে উন্নয়ন থেমে যাবে, কিংবা তিনি যেভাবে দেশকে সাজিয়েছেন একটা সময় বিএনপির অনেক কর্মীরা বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে মনে হয় সে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে না, যে কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন যে সব শিক্ষকরা আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদে যোগ দেওয়া শুরু করেছে। কিন্তু এই ডিজিএফআই, এনএসআই, পুরো গোয়েন্দা চক্র, জাল চক্র, ইন্ডিয়ান সাপোর্ট, অর্থনৈতিক দুর্নীতিবাজদের, অলিগারদের ব্যবস্থা, পুরো প্রক্রিয়া কিভাবে ব্রেক করতে হয়, কোন প্রক্রিয়ায় গেলে মাত্র 40 দিনের একটা টানা আন্দোলনে আওয়ামী লীগের মতো একটা 17 বছরের একটা স্টাবলিশ দাঁড়ানো দল, আপনারা যেখানে কথা বলতে পারেন নাই, মিডিয়াগুলোতে আমরা পেন ড্রাইভ ভরে ভরে ভিডিও পাঠিয়েছি, আপনারা প্রচার করতে পারেন না, ডিজিএফ এসে বসে থাকতো, সেই রকম জায়গা থেকে ফাঁকি দিয়ে কিন্তু তারুণ্য বাংলাদেশে সেই তরুণদের নেতৃত্বে কিন্তু এই বড় বড় প্রবীণ দল যাদের কথা বলছি তারা কিন্তু সে লাইনে দাঁড়িয়েছে। 5 তারিখে আমরা দেখেছি সবগুলো দল এসে এই ছাত্র জনতার মিছিলে এক দফায় এসে 3 তারিখে একত্রতা পোষণ করেছে। আমি মনে করি না যে আসলে সিদ্ধান্তহীনতার কোনো জায়গা আছে। আমি মনে করি তারুণ্যের যেই নেতৃত্ব সেটি বাংলাদেশে ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং তারুণ্যের জায়গাটি বড়। দ্বিতীয় একটি জায়গা তারুণ্যকে আমি কেন বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে, যার বয়স আজকে 26 বছর, সেই ছেলেটা 10 বছর আগে রাজনীতি বোঝা শুরু করেছে। 10 বছর পর থেকে সে বোঝার পর থেকে শুনেছে যে তারেক রহমান তো চোর, সে শুনে গেছে খালেদা জিয়া তো 2 কোটি টাকার মামলার আসামি। এই যে প্রজন্ম দেখেন, এই 26 থেকে 18 বছর, এই পুরো প্রজন্মটি কিন্তু আওয়ামী লীগের বয়ানে বিশ্বাস করেছে, সেটা জানছে বিএনপি খারাপ, এরা খারাপ, বাকিরা খারাপ, শুধুমাত্র আওয়ামী লীগই ভালো। তার মানে এই প্রজন্মকে কিন্তু আপনার সেই প্রজন্মের মেন্টালিটি দিয়েই তাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি আজকে রাস্তা আটকায় হচ্ছে তাকে তার জনভোগান্তি দিয়ে তাকে আপনি রাজনীতি ইনক্লুড করছেন, সে হবে না। তারেক রহমান, খালেদা জিয়া যে আপসীন নেত্রী, এটি কিন্তু খালেদা জিয়া আপসীন নেত্রী আমরা মনে করি, এবং মনে করি বিধেই মনে করি যে তার যে সংবিধান সম্পর্কে যে অবস্থান সেটিকে আমরা ওন করি। কিন্তু এই তারেক রহমান কিংবা খালেদা জিয়া যেইভাবে এখন স্পিচ দিচ্ছে, যেইভাবে তারা আপসীন কথা বলছে, সেটি কি তার মাঠ পর্যায়ে পৌঁছাইতে পারছে কিনা বা পৌঁছানো যাচ্ছে কিনা, এটি আসলে এখন রাজনীতির বড় সংকট। যে তরুণরা কিন্তু এটি পেরেছে, তরুণরা 3 তারিখ 4 তারিখে যখন কারফিউ চলছে, ইন্টারনেট ছিল না, তখনও তারা যেটি চিন্তা করেছে সেটি কুড়িগ্রামে কিংবা সেটি বরগুনাতে গিয়ে পৌঁছেছে। তো এই চেইন অফ কমান্ডটা আসলে নিশ্চিত করতে হবে যে আসলে দলের নেত্রীর যে আপসীন অবস্থা। আপনাদের আন্দোলনে কি চেইন অফ কমান্ড ছিল, নাকি ছাত্র জনতা সবাই আপনাদের আন্দোলনে অনুপ্রেরণা পেয়ে কিংবা মানবিকতার কারণে মানুষ ঝেপে পড়েছে? না, আমি চেইন অফ কমান্ড বলতে আমি সাংগঠনিক চেইন অফ কমান্ড বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি যে মনে করেন যখন 9 দফা হলো, তখন ডিবি অফিসে কিন্তু একটা নাটক করা হয়েছিল 6 জন সমন্বয়ককে নিয়ে, কিংবা আরেকজন 8 দফা দিয়েছিল। এই 3টার মধ্যে ছাত্র জনতা কিন্তু তাদের একটা চেইনে এটি পৌঁছাতে পেরেছে এলাকা পর্যন্ত, যে না 9 দফাটাই রাইট। মানুষ কিন্তু এই ডিবি অফিসের মিথ্যা বানোয়াট শোনে নাই। তার মানে এই যে নেতৃত্বের যে গুণাবলীটা, এইটা কিন্তু তরুণরা খুব সারা বাংলাদেশের মানুষকে কানেক্ট করতে পেরেছে এবং তাদের ধন্যবাদ। তরুণদের সেই আন্দোলনের সাথে কানেক্ট হয়েছে জনগণ। কিন্তু আপনারা যদি ধরেন আপনারা নির্বাচিত হয়ে গেলেন এবং আওয়ামী লীগ, আমাদের স্বাধীনতার পর বিএনপি, আওয়ামী লীগ সবার ক্ষমতা দেখবার সুযোগ আমাদের হয়েছে, বলা হয় তারা সবাই কম বেশি দুর্নীতিতে জড়িত, আপনারা কি তার থেকে মুক্ত থাকতে পারবেন বলে মনে হয়? আমার কাছে মনে হয় যে এই মুক্ত থাকতে পারবো কিনা এইটা তরুণদের অগ্রিম ওয়াদা দেওয়ার থেকে তরুণদের এমন একটা প্রক্রিয়ার মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে যে জনগণ ডিসাইড করবে যে আসলে তুমি যদি দুর্নীতির প্রক্রিয়ার বাইরে না থাকো তাহলে আমি তোমাকে রাজনীতিতে নিয়ে আসবো না, তোমাকে সরকার চালাতে দিব না। মানুষ কিন্তু, আমরা যখন এলাকাগুলিতে গিয়েছি, মানুষ কিন্তু এটি বলেছে যে এতদিন রাজনীতির রোডম্যাপ, রুলস, নিয়মকানুন ঠিক করেছে ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা। এখন থেকে রাজনীতির রোডম্যাপ, নিয়মকানুন এগুলো জনগণ ঠিক করবে তার অধিকারের ভিত্তিতে। যদি কোনো এলাকায় তার এলাকার জনমানুষের অধিকার নিয়ে রাজনীতি করে, তাহলে সে বাংলাদেশের রাজনীতি করতে পারবে, নয়তো রাজনীতি করতে পারবে না। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে এই কোন একটা পার্টিকুলার দলের ক্ষমতা সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে বাংলাদেশে বড় বড় যে দলগুলো আছে, বিএনপি, জামাত বলেন, কিংবা তরুণরা যদি নেতৃত্বে কোনো দল তৈরি করে, এরা ক্ষমতায় আসে, কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষমতার আসার প্রক্রিয়াটা হতে হবে জনমানুষের রাজনীতি, শুধুমাত্র ব্যবসায়ী কিংবা কোনো পার্টিকুলার ভবন থেকে কোন ধরনের রাজনীতির দিক নির্দেশন আসলে সেই রাজনীতি মানুষের মানবে না। তো আপনারা আন্দোলন করে অন্তর্বর্তী সরকারকে একটা ক্ষমতা দিয়েছেন
এই 3 মাসের মধ্যেই তো আপনাদের ব্যর্থতা দেখা যাচ্ছে। যদি বলি কি, আপনারা যে সরওয়ার্দী হাসপাতালে এত আহত, তারা তাদেরকে তাদের অধিকার আদায়ের জন্য, তাদের চিকিৎসার জন্য তাদেরকে রাস্তায় 14 ঘন্টা অবরোধ করতে হলো, 14 ঘন্টা অবস্থান করতে হলো। সেক্ষেত্রে এটাকে আপনারা নাগরিক কমিটি যারা ছাত্ররা আন্দোলন করেছেন, এটাকে আপনারা ব্যর্থতা হিসেবে ধরেন কিনা? অফকোর্স আমরা মনে করি যে এই যে আজকে আহতদের রাস্তায় নেমে আসতে হচ্ছে, আমরা শহীদ পরিবারে যখন যাচ্ছি, শহীদদের ফ্যামিলি এখন অনেকে না খেয়ে আছে, শহীদদের ফ্যামিলির নামেও কিছু কিছু জায়গায় মামলা হচ্ছে। আমরা মনে করি এটি এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যেই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, তারা এই শহীদদের এবং আহতদের চিকিৎসা দেওয়ার জন্য চরমভাবে ব্যর্থ হয়েছে। তাদের প্রাথমিক দায়িত্ব ছিল, তারা বিভিন্ন ধরনের আন্দোলন নিয়ে বসেছে, তারা রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করার জন্য তাদের মূল কনসার্ন হয়ে গিয়েছে। এর জন্য বাইরে থেকে অনেকের দায় আছে, কিন্তু সেই দায়টিতে দিলে হবে না, কারণ যারা দায়িত্বে তাদেরকে দায় নিতে হবে। তারা মূল কনসার্ন হয়ে গেছে কোথায় দায় কি আপনাদেরও আছে কি, কোথায় ভিসি নিয়োগ হয়েছে, মানে অবশ্যই সরকারের দায় রয়েছে। এবং সেই সরকারের দায়কে আমরা মনে করি সরকার যদি এই আহত এবং শহীদদের আকাঙ্ক্ষা এবং তাদের যেই প্রাপ্য সেটি যদি বুঝিয়ে না দিতে পারে, সেটি এই সরকারকেও জনগণ। আমি আপনাকে কিভাবে বলি, আপনি এখন রাজনৈতিক দল গঠন করার জন্য থানা পর্যায়ে ডিসেম্বর মধ্যে থানা কমিটি করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু আহতরা 14 ঘন্টা ওখানে রাস্তায় পড়ে থাকলো, আপনাদের কমিটির পক্ষ থেকে কেউ কি তাদেরকে সহানুভূতি জানাতে গিয়েছিলেন? আমাদের প্রত্যেক দিন আমাদের যেই পরিমাণ, আমি 14 ঘন্টার কথা বলছি, আগে গেছেন সেটা আমরা জানি না। 14 ঘন্টা তার রাস্তায় যখন ছিল, এই সময় আপনার নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ প্রতিনিধি গেছেন? বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিও গিয়েছে, আমাদের প্রতিনিধিও গিয়েছে, কিন্তু এই 14 ঘন্টা যারা রাস্তায় ছিল সরকারের সামনে, এদের মূল ডিমান্ডই ছিল যে আসলে এদেরকে উপদেশ। মিডিয়াতে পাইনি আমরা হাসনাত গিয়েছে এবং তাদের সাথে খেলা, ফুটবলও খেলেছে, এটি আপনারা দেখেছেন। কিন্তু ওনাদের যে মূল যে দাবিটা ছিল যে তাদেরকে উপদেষ্টারা এসেই তাদের সাথে কথা বলতে হবে, এবং এছাড়া তারা উপদেষ্টা 14 ঘন্টা পরে গেল। এটা এই বিষয়টা আপনি আমি অবশ্যই নেগেটিভলি দেখি, কারণ আহতদের ডিমান্ডটা বাংলাদেশের সর্বপ্রথম, এবং নাগরিক কমিটি সেই জায়গায়, সরকার যদি এখানে দ্বিমত করে, আমরা মনে করি এই সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় এবং জনমানুষ যদি সরকারের বিরুদ্ধে যায়, জনমানুষের পাশে নাগরিক কমিটি দাঁড়াবে। ধন্যবাদ জনাব ভিপি ইব্রাহিম। এই যে ব্যর্থতার কথা বলছি, আহতরা যাদের রক্তের বিনিময়ে এই সরকার, যাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে বুক ফুলিয়ে মাইক্রোফোন নিয়ে কথা বলছেন, আপনাদের দলের কর্মসূচি চালাচ্ছেন, এই আন্দোলনের সাথে আপনারাও সম্পৃক্ত ছিলেন, যেটা আপনারা বারবার দাবি করেন। যেহেতু আপনারা বলেছেন এই আন্দোলন নিহত 420 জনই বিএনপির কর্মী, এটা বিএনপির মহাসচিব ফখরুল ইসলামও দাবি করেছেন। এই যে আহতরা রাস্তায় নামলো, বিএনপি কোন নেতৃবৃন্দ কি গেছেন ওনাদেরকে সহানুভূতি জানাতে? কেন, অনেকের বাড়িতেই তো আমরা গিয়েছি। না, আহতরা যখন 14 ঘন্টা রাস্তায় অবরোধ করেছে, তখন রাস্তায় অবরোধ করেছে এই আন্দোলনটাকে। যদি আপনারা জনগণের আন্দোলন করেন বা জনগণের রাজনীতি করে থাকেন, তাহলে যে আহতরা যে রাস্তায় 14 ঘন্টা অপেক্ষা করছিল, রাস্তায় যে এত জনসমাগম ছিল, ছাত্রদের ছিল, তাহলে এর কারা? এই লোকগুলা কারা? আওয়ামী লীগ তো ঘরে বসে গেছে ভয়ে। ছাত্রদের আহতদের মধ্যে কি আহতরা কারা? আহতর যারা ছিলেন তারা রাস্তা অবরোধ করেছেন, ছাত্র জনতাদেরই অংশ, এবং বৃহৎ অংশ ছাত্র বেশি সাহস করেছে, তারা বেশি আগিয়েছে। আমি আগেই বলেছি যে এখান থেকে দৌড় দিলে শান্ত অবশ্যই আমার আগে চলে যাবে, এটাই স্বাভাবিক। সেই ইয়াং এনার্জেটিক, তার সাথে আমি দৌড়িয়ে পারবো না, হাঁপিয়ে যাব। যাই হোক, আমি একটা কথা জনাব শান্ত বলেছেন, ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত আপত্তিকর, দুঃখজনক। তো তারপরেও আমি বলবো যে এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা তারেক রহমানকে এই কথা বলতো, কিন্তু তারেক রহমানকে দেশের মানুষ, জনগণ কোনোদিন বলে নাই। পাশাপাশি এইখানে শেখ হাসিনাকে কিন্তু দেশের মানুষ বলেছে, চোর বলেছে। যেমন প্রথিতযশার সাংবাদিক মুসা সাহেব, তিনি বলেছেন বলবেন তুই চুপ। ফোনটা নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে কোথায় ফোন করেছেন একটু যদি জানান। দর্শক কি আমাদের সাথে আছেন? জি, আপনার প্রশ্নটা করেন, কোত্থেকে করেছে, আপনার পরিচয়টা দিন। আমি কুমিল্লা। হ্যালো, জি বলেন, শুনতে পাচ্ছি। কুমিল্লা লালমাই উপজেলা। জি বলেন। হ্যালো, লালমাই উপজেলা। জি, প্রশ্নটা করেন। প্রশ্নটা করেন। শহীদ মেম্বার, সাবেক শহীদ মেম্বার। জি, প্রশ্নটা করেন। বলছি যে, আমি যে বলছি, মনে করেন স্বৈরাচার আওয়ামী লীগ,
কে ছাত্র জনতা এদেশ থেকে হটাইয়ে দিল, এরা পালাইয়া চলে গেল। কিন্তু 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 বিএনপি এখনো ক্ষমতা পায় নাই। তারা চাউলের কার্ড, টিসিডির কার্ড এগুলি নিয়ে কারাকারি, মানুষের দোকানপাট, বাড়িঘর ভাঙচুর এরা যে করতে আছে, তাইলে এরা বিএনপি যা করতে আছে আওয়ামী লীগও তা করছে। তাইলে তারা বেশ সুন্দর সুন্দর কথা বলে না তারা, কিন্তু একজন জি, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি দর্শক। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কেন চাঁদাবাজি, Answer-টা তো আমাকেই দিতে এই হবে। প্রশ্ন উত্তরটা যদি ভিপি ইব্রাহিম আপনি আচ্ছা, দেন। আমি একটু এর মাঝখানে উত্তরটা নিয়ে নিন। না, ওই উত্তরটা উত্তরটা 30 দিন। সেকেন্ড আমি বলে নেই যে আমি কিন্তু বলেছি যে আওয়ামী লীগ, তারেক রহমান সম্পর্কে এবং খালেদা জিয়া সম্পর্কে এগুলো জনমানুষকে 70 বছর বলেছে। বয়ান কিন্তু আমি করেছে। কিন্তু বলছি যে এটা যে ভুল, এটা কিন্তু আমাদের এখন প্রমাণ করতে হবে ন্যারেটিভের মধ্যে দিয়ে, যেটা আওয়ামী লীগ করেছে। মানে আমি কিন্তু এই পতিত সরকারকেই বলেছি যে আওয়ামী লীগ এই মিথ্যা অপবাদটি তারেক রহমান কিংবা খালেদা জিয়ার উপরে দিয়েছে। আমি কিন্তু এটা বলি না যে আসলে তারা চুরি করেছে বা আমি তাদেরকে চোর বলি না। এটা Thank you. হয়তো বুঝতে ভুল ধন্যবাদ। হয়েছে। জনাব ভিপি ইব্রাহিম প্রশ্ন, দর্শকের প্রশ্নটার উত্তর যদি দেন। প্রশ্নকর্তাকে ধন্যবাদ, অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। আমি বলবো ব্লেম গেম সম্পর্কে একটা কথা আছে, ব্লেম গেম। এটা 100% না হলেও অনেকটাই ব্লেম গেমের মতো। মাত্র কিছুদিন আগে মোহাম্মদপুরে আর্মির পোশাক পরে, র্যাবের পোশাক পরে সেখানে ডাকাতি করেছে। 87 লক্ষ টাকা, যতটুকু শুনেছি 87 লক্ষ টাকা তারা নিয়েছে ডাকাতি করে। এখন কি বলবেন এদেশের আর্মি ডাকাতি করে, এদেশের র্যাব ডাকাতি করে? ধরা পড়ার পর কিন্তু প্রমাণিত হয়েছে। আপনারা বহিষ্কার করার পর তখন বুঝবো না এটা বিএনপির কর্মী বা নেতা? অবশ্যই আমি সেটাই আসতেছি। তারপরে যতটুকু, আমি কিন্তু বলেছি 100% আমি অস্বীকার করি নাই, যতটুকু আমাদের নজরে এসেছে সেটার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহে আমাদের যুগ্ম মহাসচিব ইমরান খানের প্রিন্স ভাই বাদী হয়ে এরকম একটা ঘটনার মামলা করেছেন। তা বিএনপি তো চেষ্টা করছে, কিন্তু মূল যে দায়িত্ব, এই কথা তো আওয়ামী লীগও বলতো, তাদের অন্তকন্দল, তাদের আধিপত্য বিস্তার নিয়ে খুনোখুনি, এগুলো তো আওয়ামী লীগও বলতো। আওয়ামী লীগ বড় দল, কন্ট্রোল করতে পারছে না। যদি আমি আপনাকে যদি একটা ছোট্ট যে উদাহরণটা দেই, যেটা আপনাকে বলছিলাম যে আপনাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম এবং শামা উবাইদের মধ্যে একটা অনুসারীদের মধ্যে গন্ডগোল এবং সেই সাথে খুনোখুনির একটা ঘটনা ঘটেছে, তাদেরকে বহিষ্কার করেছে, আবার পদ স্থগিত করেছে, আবার পুনর্বহাল করেছে, আবার তুলে নিয়েছে। তাহলে তো ঘটনা তো ঘটছে। এই ঘটনাটা না, এই ঘটনার প্রেক্ষাপট আর ওই দুইজনেই ওখানে থেকে মনোনয়ন প্রত্যাশী। না, যাই হোক, কত ঘটনা হচ্ছে কিনা, দখলদারিত্ব, চাঁদাবাজি, ওইটা আর এটা হচ্ছে দখলদারিত্ব হচ্ছে না। যদি আমি বলি মহাকালের যে বাস টার্মিনাল 2 সাইফুলের দখলে, হ্যাঁ, তাহলে 2 সাইফুল তো আপনাদের এলো। 2 সাইফুলের দখলে তারা কিভাবে ওখানে দখল করে? এটা তো আমাদের নেতা জনাব তারেক রহমান তো বলেছেন যে তাদেরকে ধরে যতটা দলের কাছে আসে ততটা ব্যবস্থা নেওয়া হয়, যেগুলো দলের কাছে না আসে উনি তো বলেছেন তাদেরকে ধরে আইনের কাছে সুপর্দ করবার জন্য। উনি তো বলেছেন উদ্যোগ নিচ্ছেন, বহিষ্কারও করছেন, হচ্ছে, কিন্তু বড় দল হিসেবে পারছেন না, এটাই বলছেন। না, পারছি না তা না, অনেকটাই এখন, কিন্তু ওই যে ব্লেম গেম সেটা তো আছেই। ধন্যবাদ। এই ব্লেম গেমের কারণে অনেকটা সফল হওয়া যাচ্ছে না। ধন্যবাদ। আচ্ছা, এখন আমি জনাব শান্তর কাছে জানতে চাই, আমাদের দেশের রাজনীতি সরকারের বিরুদ্ধে গেলে তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়। যেমন আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের ট্যাগ দেওয়া হতো। কে করেছে? বিএনপি জামাত করেছে। কে করেছে? জামাত করেছে। কে শিবির করেছে? ছাত্র দল, যেটা আপনাদের আন্দোলনের সময় ঠিক একইভাবে ট্যাগ দেওয়া হয়েছে। এখন আহতরা যারা, তারা এখন তাদের পক্ষ থেকে কেউ কেউ দাবি করছে উপদেষ্টা নিয়োগের বিষয় আছে, দাবি করছেন আহতদের মধ্যে থেকে উপদেষ্টা নিয়োগ করবে। এখন আপনাদের একজন জনাব সার্জিস আলম, তিনি একজনের ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে বলেছেন আনসার লীগের পর সরকার এখন আহত লীগের খপ্পরে পড়েছে, অর্থাৎ ট্যাগ দেওয়ার রাজনীতি, ট্যাগ দেওয়ার সংস্কৃতি। যারা আহত তাদেরকে ছাত্রলীগ বা আহত লীগ বলা হচ্ছে। তাহলে কি আপনারাও কি সেই গতানুগতিক সেই রাজনীতির দিকে এগুচ্ছেন? প্রথমত হচ্ছে সরকার এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা সার্জিস আলম যেই পজিশন নিয়েছে, আমি আপনার ওই লেখাটি দেখিনি, দেখলে হয়তো আর বলতে পারতাম, কিন্তু আমি মেসেজটি বুঝেছি যে আসলে তারা কি বুঝতে চেয়েছে। আমার কথা হচ্ছে এই ধরনের ট্যাগিং এর রাজনীতি এটি বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে হবে। মানে এটিও ফেসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য অন্যতম একটা মাধ্যম ছিল, কিন্তু আবার ট্যাগিং এর রাজনীতি
আপনি মুছে দেওয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করতে যান, তাহলে আবার সমস্যা আছে। তার মানে আমাদেরকে খুব স্ট্রেট থাকতে হবে। আওয়ামী লীগ কিংবা হচ্ছে ফ্যাসিবাদী যারা অপরাধ করেছে বিভিন্ন ধরনের, যেমন অপরাধের অনেক ধরনের মাত্রা আছে, গত 3টা নির্বাচন অংশগ্রহণ করা একটা অপরাধ ছিল। এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যারা যুক্ত ছিল, এবং যে লীগ তাকে লীগই বলতে হবে এবং লীগের মাত্রা, অপরাধের মাত্রা নির্ধারণ করতে হবে। আর যার আন্দোলনের অধিকারটা হচ্ছে বৈধ আন্দোলনের ভিত্তি আছে, তাকে সেই অধিকারের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। যেমন আমরা বিদ্যুতের ক্ষেত্রে আন্দোলন দেখেছি, সেখানে আমরা পরবর্তীতে শুনেছি যে একজন রাজন নামে একজন ব্যক্তি, যিনি আওয়ামী লীগের মদতে সেই আন্দোলনটি অর্গানাইজ করেছে। তো এইরকম জায়গা থেকে কিন্তু মানুষ তখন বলবে যে আসলে এখন বিদ্যুৎ লীগ তৈরি হয়েছে। তো এই জায়গাটাকে কিন্তু আপনি ট্যাগিং এর সাথে রিলেট করতে পারবেন। আবার অনেক ধরনের আন্দোলন হয়েছে যেটি আবার এই সরকার মেনে নিচ্ছে, কিন্তু এই সরকার যদি এখানে ট্যাগিং রাজনীতি করে, তাহলে এই সরকারের যে ইমেজ আছে সেই ইমেজটি সরকার ধরে রাখতে পারবে না, এবং এর জন্য তাকে আসলে সেক্ষেত্রে পোস্টে এটাও ছিল, যারা ছাত্রলীগ, যারা স্টুডেন্টদের কাছ থেকে মার খেয়ে আহত হয়ে তারাও এখন হাসপাতালে দখল করে বসে আছে, তারাই বেশিরভাগ আন্দোলনগুলো করছে। কিন্তু তিনি মূল জিনিসটা বলছেন যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আহতদের একটা দাবি ছিল তাদেরকে 1 লাখ টাকা দেওয়ার একটা যে একটা প্রতিশ্রুতি ছিল, সেই টাকাটাও তারা পায় নাই। আমি মনে করি এই যে কথাটা, যে আসলে যারা আন্দোলনে ছাত্রলীগের পক্ষ হয়ে মার খেয়ে চিকিৎসা দিয়েছে, এই যে ডিস্টিংশন জায়গাটা, একজন ব্যক্তি ছাত্রলীগের পক্ষ হয়ে মার খেলে সে তো চাইবেই যে আসলে আহত হিসেবে দাবি করার জন্য, কিন্তু এটা নির্ধারণ করার দায়িত্ব তো আসলে আহত শহীদদেরকে নিয়ে যে কাজ করছে সরকার এবং বাকি অংশীজনদের কাজ করার দায়িত্ব। এখন সে চাইছে, এবং সেটি যদি সত্যি সত্যি নির্ধারণ করে, তাহলে পরিষ্কারভাবে বলুক যে এই 10 জন আহত ছাত্রলীগের সাথে ছিল, কিন্তু এটি বলে সমগ্র আহতদের যে অনুভূতি, ছোট্ট করে যদি উত্তর দেন, 3 মাসে এখনো আপনারা আহত এবং নিহতদের তালিকা তৈরি করতে পারেন নাই, ঘটনাটা কি? 3 মাসে এখন আহত নিহতের তালিকা তৈরি করতে পারেন না, আসলে এই প্রশ্নটা আমাকে করাটা আসলে ঠিক না। কারণ আমরা যেটা করেছি, আমরা মনে করি যে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই সরকারটি তৈরি হয়েছে, সেই সরকারের সকলই অংশীজন আছে যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিল, বিএনপি, জামাত থেকে শুরু করে প্রত্যেকটা গণঅভ্যুত্থানের শক্তি এবং সাধারণ ছাত্র জনতা। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি সরকারকে সহযোগিতা করার। আমরা প্রত্যেকদিন আহত শহীদদের বাড়ি বাড়ি যাচ্ছি, কিন্তু সরকারের উচিত ছিল একসাথে এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে হোক বা সরকারের জায়গা থেকে হোক, প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় যদি 5 জন আমরা জানি আপনারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় 5 লাখ টাকা করে দিচ্ছেন, 1 লাখ টাকা অনুদান দিচ্ছেন, কিন্তু আমার কথা হলো এখনো এটা নিয়ে এখন দোদুল্যমান অবস্থা, কতজন আহত হলো, কতজন নিহত হলো সরকারের কাছেও নেই। যেহেতু আপনারা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, আপনাদের কাছেও নেই। এটি কি এত বেশি কঠিন ছিল যে আপনাদের এত বড় নেটওয়ার্কের মাধ্যমে কি আহত নিহতের সংখ্যাকে খুব তাড়াতাড়ি নেওয়া যেত কিনা? না, তাড়াতাড়ি তার মানে কি আপনারাও ক্ষমতায় গিয়ে কি একটা মানে একটু ব্যাকফুটে চলে গেছেন? না, প্রথমত হচ্ছে আমরা এখনো ক্ষমতায় যাই নাই, আর দ্বিতীয়ত হচ্ছে যারা আহত এবং শহীদদের যে লিস্টটা, সেই লিস্টটাতে আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, এবং আমরা আসলে আমাদের ব্যক্তিগত যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে আমরা সর্বোচ্চটুকু করেছি। কিন্তু আমরা আসলে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে আমলাতান্ত্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার পক্ষ থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা ছিল না বিধায় আমরা কাজটা করতে পারিনি। কিন্তু এর দায়টা আসলে অবশ্যই উপদেষ্টাদের এবং নিতে হবে। এই বছর সেক্ষেত্রে বিএনপি কি এটার জন্য দায় নিবে? আহত নিহতদের এখনো তালিকাটা করতে পারে না, বিএনপি তো বড় সংগঠন। না, আমাদের তালিকা আছে তো। তাহলে আপনি বললেন যে যদি বলেন কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, যদি তালিকাটা দিতে পারেন। এই প্রশ্নটা আপনি করবেন আমি বুঝতে পারি না, তাহলে আমি হয়তো নিয়ে আসতাম। আমাদের কমপ্লিট তালিকা করা আছে, ওকে কমপ্লিট। কিন্তু আজকে সরকারও বলেছেন 1500-1600 মতো নিহত হয়েছেন, প্রায় 19,000 সংখ্যা আমার মনে হয় 19,000 সামথিং বা 931 এরকম একটা আহতের একটা তালিকা। কিন্তু আমরা বারবার বলছি 20,000 তাদের দলীয় আহত নিহতদের তালিকা। না, আমি সার্বিক আমি দলীয় কথা বলি। ভেরিফাইড তো এখনো কারো কাছে নেই মনে হয়। না, আমাদের মোটামুটি একটা পরিসংখ্যান রয়েছে, কিন্তু সেটা দ্যাট ইজ নট সার্টিফাইড। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে আমাদের সাথে যারা অতিথি আছেন, আমার ডান পাশে যিনি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি জনাব ভিপি ইব্রাহিম, তাকেও আমরা চ্যানেলের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে আমার সাথে বাঁ দিকে যিনি আছেন জাতিনগর কমিটি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরও ধন্যবাদ।